প্রণয়িনী সিজন ২ লিখেছেন জান্নাত নুসরাত, পর্ব সংখ্যা ৬২। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মনি। বিবাহ সম্পন্ন হলো ইসলামী শরীয়ত মতে। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। স্বামীকে সবসময় সম্মান করো, কিন্তু মা, তাকে নারাজ হতে দিও না কখনো। নববধূ মাথা ধরালো উপন্যাস। নবদম্পতির সুখ শান্তি কামনা করে দৈর্ঘ্য এক দোয়া পাঠ করলেন ইমাম। দোয়া শেষে উঠে দাঁড়ালেন তিনি। তার সাথে লাল লেহেঙ্গা পরিহিত নিজে উঠে দাঁড়ালো রমণী। আরশ চাইল একবার পিছু ফিরে মেয়েটার দিকে তাকাক, কিন্তু তার মনোবাসনা পূরণ হলো না। মেয়েটা ফিরে তাকালো না তার দিকে, চলে গেল সিঁড়ি দিয়ে। হাঁটার তালে তার মাথা হতে ঝরে পড়ল জর্জেটের দোপাট্টা, লুটিয়ে পড়ল সিঁড়ির কাছে। খুলে রাখা চুলগুলো পিঠের ওপর মুক্ত দানার মতো আলো ছড়ালো। আরশের চোখগুলো তার পিঠ হতে ধীরে ধীরে পায়ের দিকে নেমে আসলো। বাঁকা পায়ের মধ্যমা আঙ্গুলের মধ্যে রূপালি রঙের রিং। আরশের চোখ সেখানে স্থির হলো। সে চোখের পাতা ফেলতে ভুলে গেল। সে শ্বাস নিতে পারল না। তার কাছে সব যেন স্বপ্ন মনে হলো। তার বিশ্বাস হলো না তার সামনের দাঁড়ানো ব্যক্তিটি তার স্ত্রী। সে বিশ্বাস করতে পারল না এই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে, যে একটু আগে পূর্বেও তার নামে কবুল পাঠ করেছে, যে হাঁটতে যাচ্ছে এখন ওপরের দিকে। নিজের চোখ তুলে ভুল ভেবে সে কয়েকবার চোখের পলকও ফেলল না। মেয়েটা এখনো সিঁড়ি ভেঙে উপরে উঠছে। দুহাতে আঁকড়ে ধরেছে লেহেঙ্গার নিম্নাংশ। কচুপাতা রঙের মার্বেল টাইলসের তার মোম ঢালা নরম পা দুটো স্পর্শ করতেই যাচ্ছে নিত্যের মতো। আরও সে এক পা দুপা করে মেয়েটার পিছু পিছু সিঁড়ি ভেঙে উঠতেই লাগলো। বাইরে মেঘ গর্জন শোনা যাচ্ছে। বৃষ্টি শুরু হবে আবারও। বাইরে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে উঠছে বাড়ির পর্দাগুলো, সাথে উঠছে মেয়েটার চুল। নাকে এসে লাগছে কুস্তগিরি মিষ্টি সুবাস। আজ যেন সেই গ্রানে পুরো বাড়ি মমক করছে। মানবী সিঁড়ি ভেঙে ওপরে পা থমকালো। সে ক্ষণে ক্ষণে মানবের পাও থামলো। মানবী ঘুরে তাকালো মানবের দিকে। তীক্ষ্ণ চক্ষু দৃষ্টি নিক্ষেপ করলো কপালের ভাঁজ ফেলে শুধালো গম্ভীর স্বরে, আমার পিছনেও হচ্ছে কেন? আরশ কথার উত্তর দিতে পারল না। হা না, কিছু না। তাকিয়ে হঠাৎ জৌলুসপূর্ণ নারীর চেহারার দিকে ঢোক গেল। সে ওই তীক্ষ্ণ চোখের বিধ্বংসী নারীর দিকে বেশি কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারল না। চোখ ধরে আসলো তার। সেকেন্ডের ভেতরে সরিয়ে নিয়ে দূর হলো। মানবীর প্রশ্নের উত্তরের জন্য এখনো চেয়ে আছে তার ওই দিকে। আরশের বুকের হৃদযন্ত্রটা টিপটিপ করছে, বেপরোয়া কম্পন শুরু করেছে। অসহ মস্তিষ্ক নিয়ে আবারও সে তাকালো ওই মুখের দিকে। মনে হলো এই বুঝি হৃৎপিণ্ড বেরিয়ে আসবে তার। মনে হলো এই বুঝি হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে তার। তার চোখে সেই ভারসাম্য রাখতে পারছে না এক মুহূর্তের জন্য। নিজের প্রতি নিজের অবিশ্বাস কাজ করছে তার। পা গেল সামনে। জিভের ভেজা নোনতা স্বাদ অনুভব হলো তার। একটু আগে মাথা ঘুরছিল, মাথা ঘুরে পড়ে গিয়ে কেটে গিয়েছিল হয়তো। এসবে তোয়াক্কা করলো না সে। মেয়েটা এখন দুশিরি দূরত্বে দাঁড়িয়ে তার থেকে। বাদামি বদনের চেহারাটা সম্মুখ হতেই ঠোঁট বাঁকিয়ে ঝুঁকে আসছে ধীরে ধীরে। চোখাচোখি হলো দুজনের। তা ভেঙে পড়ে মানব হাঁটু গেড়ে বসে পড়ল। হাঁটুর চামড়া খচ্চিত 4 হাতে লম্বা দোপাট্টাটা হাতে বাড়িয়ে লাল রঙের দোপাট্টাটা স্পর্শ করলো। আবার অনিশ্চয়তায় চোখ বন্ধ করে অপেক্ষা করলো। কিছু উড়ে গেল না। সে চোখ খুলে দেখলো হাতে দোপাট্টাটা হাতেই আছে। সেখানে সামান্য এখনো সামনে দাঁড়িয়ে থাকা তরুণীও তাকিয়ে আছে তার ওই দিকে নিষ্পলকভাবে। ভীষণ সযত্নের সহিত মেঝেতে গড়াগড়ি খাচ্ছে দোপাট্টার দুটো অংশ। হাতের আঙ্গুলে পেঁচিয়ে নিল সে। নিম্নাংশে চুমু খেলো সময় নিয়ে। সময়ে দাঁড়ানো নববধূ অবাক হলে এতে ভীষণ অপ্রত্যাশিত ঘটনার মুখে হতবিম্ব রূপ ধারণ করেছে সে নিজেও। অপ্রত্যাশিত ঘটনায় মুখ হতবিম্বকতার রূপ ধারণ করেছে তা তার চোখে দৃষ্টিপাত দেখে বোঝা যায়। সে তাকিয়ে রয় নির্বিশেষে মানবের মুখের দিকে। লোকটা দোপাট্টাটা নিজের অধর থেকে নামিয়ে বুকের কাছে চেপে ধরেছে। দৈর্ঘ্য লম্বা দোপাট্টা টেনে গেল পাহাড় সম উচ্চতার লোকটার চেহারা। আরশ বসে রইল অনেকক্ষণ, নীরব নিশ্চুপ চুপচাপ। সেই নীরবতায় ভেঙে পড়ল না। সবাই শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ ছাড়া আর একটু শব্দ শোনা গেল না। আরশ নুসরাতের সামনে মাথা ঝুঁকিয়ে রেখে একটু পরপর দ্বিতীয়বারের মতো ন্যায় হু হু করে কেঁদে উঠল। এক হাতে দোপাট্টা শক্ত করে ধরে নিজের সাথে চেপে, পরে পকেটে হাত রাখল। সামনে দাঁড়ানো মেয়েটা চুপচাপ এখনো
লোকটার কাণ্ড দেখে ধৈর্য নিয়ে পরীক্ষণ করছে সবকিছু। কি করছে লোকটা, কি করবে, সেসব বিষয়ে উদ্বেগ জন্মালো না। উদ্বেগ জন্মালেও তা চাপ দিল না মনের ভেতর। চুপচাপ দাঁড়িয়ে থেকে মনোনিবেশ করলো তার সামনে হাঁটু করে বসা লোকটা নিচের পকেটে হাত রে মানিব্যাগ বের করলো। কাপা হাতে টাকার নোট বের করতে গিয়ে তা ঝরে গেল হাত থেকে। থরথর হাতে কাঁপতে থাকা মৃগী রুগী নেয় সাদা হাতগুলো দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইল একদিকে দৃষ্টিতে। লোকটা পড়ে যাওয়া টাকাগুলো আবার সিঁড়ি থেকে কুড়িয়ে নিল। সে জানে এবার কি হবে, টাকাগুলো তার পাশে ফেলা হবে, তার নজর কাটাবে এই লোক। তাই হলো, টাকাগুলো আরস মেয়েটার ওপর মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে নজর কাটালো। হাতের মুঠোয় তখনও দোপাট্টা ধরে রাখা তার, যেন ছেড়ে দিলেই উড়ে যাবে মেয়েটা। মানব এবার সোনালি কাচের লেহেঙ্গা জড়ানো মেয়েটার মুখের দিকে তাকালো। মেয়েটাও ভুরু কোটে চেয়ে রইল তার দিকে। পরবর্তী কাজটা কি হবে বুঝতে পারছে না ঠিক। মানব নিজের মুখ মেয়েটার মুখের একদম সংস্পর্শে নিয়ে এলো। পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো আরশ হেলাল তার নববধূকে চুমু খেল। আর তা নিচে দাঁড়িয়ে হাঁ করে দেখল পুরো পরিবার। তখনও সবাই শ্বাসাটকে পিনপত নীরবতা ভাবে শ্বাস প্রশ্বাস চালাচ্ছে, যেন বিকট রূপ ধারণ করবে পরিবেশটা। আরশ মুখোমুখি দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েলি চেহারাটা দেখলো। কপাল, ঘাড় এক অংশ পুড়ে দাগ পড়েছে। হাত বাড়িয়ে আলতো করে ছুঁয়ে দিল পুরো অংশটা। মেয়েটার কপালে ভাঁজ, আরশ পরোয়া করলো না তা। মুখের ভাবগতি এক হাতে মাথা পেছনে আঁকড়ে ধরে টেনে দিল নিচের কাছে। নিজেদের মধ্যে ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখলো না সে। শক্ত করে চেপে ধরল নিজের সাথে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে আবারও। কাঁধে মুখ গুজে দিয়ে টেনে নিল হৃদয়ের ভেতরে সকল গ্রাণ। গা থেকে বের হওয়া তাপ শীতল হয়ে আসলো কয়েক মিনিটের মধ্যেই। বুক ভার হয়ে আসা অনুভূতি নিমিষে উদা হয়ে গেল মানবের। মানবী উপলব্ধি করতেই ভর ছেড়ে দিচ্ছে লোকটা তার উপর। সে ভর সামলাতে না পেরে দুপা পিছিয়ে যেতেই আরশ কোমর টেনে জড়িয়ে ধরলো নিজের সাথে, একদম আষ্টে পিষ্টে শক্ত করে। চোখের পলক ধরলো ঘাড়ের খালি অংশে। মানবীর মনে হলো তার কাঁধ ভিজে যাচ্ছে একটু একটু করে। আরশ তাকে এক মুহূর্তের জন্য ছাড়লো না, এক মুহূর্তের জন্য নিজের আশপাশ হতে সরাতে দিল না। কারণ লাল রঙা লেহেঙ্গা পরিহিত সিঁড়িতে দাঁড়ানো নববধূ আর কেউ ছিল না। সে ছিল সৈয়দ বাড়ির বউ, সৈয়দ নাসির উদ্দিনের উড়নচণ্ডী কন্যা, আরশ হেলালের নববিবাহিতা স্ত্রী সৈয়দা নুসরাত নাসির, যাকে সেদিন আরশের কাছে মনে হয়েছিল হৃদয় থমকে যাওয়ার মতো সুন্দরী। তার থেকে বেশি সুন্দরী নারী এই পৃথিবীর বুকে আরশ হেলাল আর দ্বিতীয় কাউকে দেখেনি। সোফার ওপর পাশাপাশি বসা আরশ আর নুসরাত, এক হাত দিয়ে শক্ত করে তার হাত চেপে ধরে রেখেছে নিজের সাথে আরশ। নুসরাত দু একবার ছাড়ানোর চেষ্টা করেছিল, তার ফলাফল স্বরূপ শক্ত হয়েছে বাঁধন। ইরামা সৌরভী টেবিলের সামনে দাঁড়িয়ে একে অন্যের সাথে নাক ফোলাফুলি করছে। সৌরভী রাগী স্বরে ভেসে এলো, আমাদের এভাবে অনুষ্ঠান করে বিয়ে হবে না ইরহাম? ভুরু উঁচিয়ে ছেলেটা ঠোঁট নাড়িয়ে শুধালো, কেন, তোমার কি ইচ্ছে নেই আমাদের বধূ সাজে দেখার? ইরহাম উত্তর দিল না। সৌরভী দুহাতে তার বাহু চেপে ধরে ঝুলে পড়ল, বলল, রাখবে না আমার কথা? বলো রাখবে না ইরহাম? আমার তো শখ আহ্লাদ আছে, তাই না? ইরহাম শান্ত চোখে ঘুরিয়ে তাকালো ঝুলন্ত মেয়েটার দিকে। নুসরাত দীর্ঘ দোপাট্টাটা রাখা ছিল সোফার ওপরে। সৌরভী নিজের বাহুতে ঝুলিয়ে রেখেই সেদিকে গেল। সোফার ওপর থেকে লম্বা দোপাট্টাটা তুলে এনে সৌরভীকে পরিয়ে দিল ইরহাম। বলল, নাও, তুমিও বধূ হয়ে গেছো, আজ বাবু আমাদের বিয়ে হচ্ছে। সৌরভী ভুরু কুচকায়, ঘোমটার নিচে থেকে মুখ বের করতে করতে বলল, এটা কোনো কথা হলো? এভাবে না। ইরহাম আবারও তার মুখ ঢেকে দিল, চোখ পাকিয়ে বলল, গরিবের বিয়ে এইভাবেই হয় সৌরভী। আমি বড়লোক লোক না সবার মতো, তাই আমাদের বিয়ে এইভাবেই হবে। সৌরভী ঘোমটাটার নিচে দাঁত কেলিয়ে মুখ লুকালো, বলল, আচ্ছা ঠিক আছে, আমি যথেষ্ট ভদ্র বউ, তাই এভাবেই মেনে নিয়েছি। ঘোমটা তুলবে কিন্তু তুমি, হ্যাঁ? আমি যখন জিজ্ঞাসা করব কার বউ লাগছে, তখন তুমি বলবে আমার বউ। ইরহাম মাথা দোলালো। সে বুঝতে পেরেছে সৌরভীর কথা। মেয়েটা ঘুমটা টেনে নিজে দিতেই ইরহাম সময় নিয়ে তোলার পর দেখলো সৌরভী মিটমিট করে হাসছে তার দিকে তাকিয়ে। পাগলটা হাসির তোরে ফুলে ফেপে উঠছে তার গাল। ইরহাম বুকের এক পাশটা চেপে ধরে সৌরভীকে জিজ্ঞাসা করলো, কার বউ লাগছে? ইরহাম বুকের এক পাশে হাত চেপে ধরে সৌরভীর কথার উত্তর দিল, আমার বউ, সৈয়দ বাড়ির সেজো ছেলের বউ। নুসরাত তাদের দুজনের ঢং দেখে পেছনে ঘুরে তাকালো। ঘণ্টাখানেক কাটার পর এমন এক সময় উঠে দাঁড়ানোর তাগিদ দিয়ে বুঝাতে পারলো না। বসতে বসতে কোমর ব্যথা হয়ে গেছে তার। কখনো আরশ তার হাত চেপে ধরে রেখেছে,
তখনও আরস তার হাত চেপে ধরে রেখেছে নিজের সাথে। নুসরাত নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, বলল হাত ছাড়ুন। আরস হাত ছাড়লো না, ধরে রাখলো আগের মতোই। নুসরাত আরো দু একবার চেষ্টা করে হাত ছাড়ানো সম্ভব হয়ে ওঠে না। ঘাড় বাঁকিয়ে তাকাতে দেখলো সোফায় গা এলিয়ে বসে আছে আরস, চোখ দুটো বন্ধ। নুসরাত জড়তা নিয়ে হাত বাড়িয়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, আবারও গা গুটিয়ে নিল। নিশ্চিন্ত মুখটার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রইল অনেকক্ষণ। নাকের ডগায় ছোটখাটো একটা তিল। তার নজর কাড়ল, পুরো মুখের ওপর অন্বেষণ করলো তার চোখ। আস্তে ধীরে তার নয়ন যুগল নেমে এলো গলার কাছে। খুব ধীরে ধীরে অ্যাডামস অ্যাপলটা নড়াচড়া করছে। পুরুষালী কণ্ঠদেশের পাশেই কালো গাঢ় একটা তিল। নুসরাত সেদিকে তাকিয়ে রইল অনেকক্ষণ, চোখ দুটো ঘুরিয়ে ঘুরিয়ে নিচের হাতে কাছে অস্থির হতে লাগলো সে। এখনো শক্ত করে চেপে রেখেছে নিজের হাতটা। নুসরাত তাকিয়ে রইল তার ওই দিকে। একসময় কিছু কথা নাড়া দিল তার ভেতর। আরস তাকে দেখার পর আর একটা শব্দ করেনি। নুসরাত যা যা জিজ্ঞাসা করেছে তার উত্তর দিয়েছে, তাও খুব ঠান্ডা স্বরে। সে শুধিয়েছিল, জানতে চাইবেন না এতদিন কোথায় ছিলাম, কি করেছি, কেন কাউকে কিছু জানাইনি। আরও সেই প্রশ্নের পর দীর্ঘ সময় তার দিকে তাকিয়েছিল শীতল দুটো চোখে, যাকে বলে বরফ শীতল ঠান্ডা চোখ। গলার আওয়াজ একদম নিচু, যেন সামান্য উঁচু করে কথা বললেও নুসরাত শুনতে কষ্ট পাবে। না না শুনে ভুরু কুঁচকায় নুসরাত। জিজ্ঞাসা করে কেন। আরও সে কথার উত্তর না দিয়ে মুখের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ। কণ্ঠদেশে ওঠানামা বাড়লো সময়ের সাথে। নুসরাত দেখলো সেই সব, তবু অপেক্ষা করলো উত্তরের। প্রয়োজন বোধ মনে করছি না। আরও কিছু বলতে নিবে মেয়েটা আরস তার কথা কেটে দিয়ে সোফায় গায়ে এলিয়ে শুয়ে পড়লো। শ্বাস ফেলো, যাতে স্বস্তির শ্বাস বলে। বলল, তুমি যেমন আমার কাছে জানতে চাওনি অনিকাকে আমি কেন বিয়ে করেছিলাম, তার কারণ তেমনই আমিও জানতে চাইবো না তুমি কোথায় ছিলে, কি করেছো, কেন কিছু বলনি। এসবের কারণ আমি জানতে চাই না। এই মুহূর্তে তুমি আমার সামনে বসে আছো আমার স্ত্রী হিসেবে, এটা আমার জীবনের জন্য সবচেয়ে বেশি পাওয়া। আমি যখন কবুল বলে তোমাকে নিজের করেছি, তখন আমি তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তোমার স্বভাব, তোমার নিজস্বতা, তোমার আচরণ, রাগ, ক্রোধ সব কবুল করেছি। তুমি আগে কি করেছো কি করনি তা আমি জানতে চাই না। আমি শুধু জানবো আমার স্ত্রী হিসেবে তুমি কি করছো কি করনি। আমি এসবের কৈফিয়ত চাইব। আমার এর থেকে বেশি কোনো কিছু জানা বা বোঝার নেই। নুসরাত তখন হাঁ করে চেয়ে রইল। সবাই যেখানে হাজারটা প্রশ্ন করছে, সেখানে এই লোক বলে কিনা সে কিছু জানতে চায় না। এত পরিবর্তন কিভাবে হলো সে মানতে পারল না। হাঁ করে চেয়ে রইল। তার তাকিয়ে থাকা বিশেষ পাত্তা দিল না। এক হাতে বুকের কাছে চেপে ধরে লোকটা চোখ মুছল। নুসরাত ভেবেছিল একটু শুয়েছে, কিন্তু এমন গভীর ঘুম দিচ্ছে তখন বুঝলো যখন সে ডাকলো। আর তার ডাকে লোকটা বিন্দুমাত্র লড়ল না। নুসরাত তো অবাক হয়ে গেল। নুসরাত নিজের হাত ছাড়িয়ে নেওয়ার জন্য শক্তি প্রয়োগ করতে অতিরিক্ত নাড়াচাড়ায় আরও একবার চোখ খুলে তাকিয়ে বন্ধ করে নিল। অতঃপর নিভু নিভু কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে। নুসরাত হাত ছাড়ানোর চেষ্টায় রক্ত থেকেই, হাত ছাড়ুন। কেন, আমি বলেছি তাই, হাত ছাড়ুন। আরও ছাড়লো না, আরও শক্ত করে নিজের আঙ্গুলের ভাঁজে ঢুকিয়ে নিল। বলে এই হাত ছাড়ার জন্য ধরিনি, আর এখন তো মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না। কবর পর্যন্ত টেনে নিয়ে যাব এই হাত আর হাতের মালিককে। নুসরাত ঠোঁট টিপে হেসে তপ্ত শ্বাস ফেলল। তার বলতে ইচ্ছে হলো, এটা কে ভাই, কোথা থেকে এসেছে, কে এমন মেন্টাল। বলতে ইচ্ছে হলো, তাই চেপে গেল ভেতরে। নিজেও গা এলিয়ে দিল সোফার ওপরে। কোমরে ব্যথায় টানটান করছে, সাথে তো আছেই কাঁধের ব্যথা। গুলিটা এইভাবেই ঢুকে না বের হয়ে গেলে জীবনে বুঝতামই না ব্যথাটা ঠিক কেমন। নুসরাত সোফায় মাথা রেখে একবার তাকালো আরসের দিকে। বুকের কাছে 3টা বোতাম খোলা, তার বুকের বাপাসটা দেখা যাচ্ছে। এখানেই নুসরাত একদিন গুলি করেছিল। তখন আরস কি করেছিল, হেসেছিল। হ্যাঁ হেসেছিল, ব্যথা লাগেনি। প্রশ্ন জাগলো মনে, চাপ দিল না তবে। ডান হাতটা দিয়ে ছুঁয়ে দিল জায়গাটা। সময়ের সাথে ভরাট হয়ে গেল, কিন্তু এখনো গুলির দাগটা ঠিক হয়ে আছে। তাহলে কি তার কাঁধের দাগটাও আর মিটবে না। রোহিণী বেগম, ইরহাম, সৌরভী, আহান, আমিরা মিলে বাসর ঘর সাজাচ্ছে। আহান কাজ কম করছে, চিল্লাচ্ছে বেশি। আমিরা সৌরভী আর ইরহামের বিয়ের কথা বলতে দেখে একবার গদগদ হয়ে বলছে, চলুন না আমরা আবারও বিয়ে করি। আহান তখন তার দিকে এমনভাবে তাকিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে যেন। খ্যাক করে উঠে শুধালো, কেন।
আমিরা ইশারা করে ইরহাম আর সৌরভীকে দেখালো। ইরহাম ঘোমটা তুলে বুকে হাত চেপে ধরেছে, তা দেখে হাসছে সৌরভী। আহান চোখ তাকিয়ে তাকালো আমিরার দিকে, গোলগাল মুখটার মতো থুতনির দিকে চোখ কটমট করে তাকালো। তখন সে বুঝতে পারলো আমিরাকে কখনো ঠিকভাবে তাকিয়ে দেখা হয়নি। থুতনিটা দেখতে আপেলের মতোই থুতনি, নিচের দিকে একটা তিল, সেখানে এসে মিহিয়াও খেলা করছে। চোখ সরিয়ে সে তাকালো মুখের দিকে, ভীষণ আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে চোখগুলো। আহান তাতে পানি ঢালতে চাইল না, তবুও মুখ ফিরে তেতিয়ে ওঠা স্বর বেরিয়ে এলো, কিসের বিয়ে, যত সব ন্যাকাগিরি। আহান নওফিল ন্যাকামি টাকামি করে না। আমিরা মুখটা কালো করে ঢেকে গেল, যেন কালো আকাশের মেঘের মতোই। চোখ দুটো ছলছল হয়ে উঠলো। শান্ত মেয়েটা মেজাজ দেখালো, আপনার কাছে সবকিছু ন্যাকামি মনে হয়, তাই না? আপনি আসলে খারাপ, ভীষণ খারাপ। আপনার মতো খারাপ মানুষ এই বাড়িতে দুটো নেই। আমি কি এমন চেয়েছি? কিছুই না, সামান্য কথাতেই বেটা মানুষ রাখতে পারে না। এগুলোও হলো খবিশ। আমি আর আপনার সাথে কথাই বলবো না। যান, আর কিছু বলবো না আপনাকে, কখনো আবদার করবো না আপনার কাছে, কথাই বলবো না। আহান আমিরার কালো হয়ে যাওয়া চেহারার দিকে তাকালো, তার ছলছল চোখের দিকে তাকিয়ে রইল যতক্ষণ চোখটা তার দিকে তাকিয়েছিল। অতপর লম্বা চুল ঝাড়া মেরে চলে গেল। আহান চোখ বড় বড় করলো, কত বড় সাহস এই পিচ্চির। মেয়ে তাকে চুল ঝাড়া মারে, এক হাতে ধরে ঢিল মারলে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তাকে আবার তেজ দেখানো হচ্ছে। যেখানে রাগ করার কথা আহানের, সেখানে এই মেয়েটা থেকে রাগ দেখিয়ে বসে গেল। আহানের রাগ ভাঙাতে যাবে কি, যা ইচ্ছা করুক, যা ইচ্ছা করুক বললেও আহান চোখের সামনে কান্নামাখা চোখ দুটো ভেসে উঠল। কোনো কাজ করতে গেলে চোখ দুটো কেমন উদয় হলো মস্তিষ্কে। এই জন্য চেঁচালো অনেক সময়, মাথায় বরফ দিল, পানি দিল, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। আমিরার সাথে একবারই কথা বলার জন্য গেল, রাস্তা আটকে দাঁড়ালো, তবুও কিছুতেই টু শব্দ করলো না মেয়েটা। আমিরা তাদেরকে মুখ ফিরে তাকালো না, আলগোছে পাশ কাটিয়ে চলে গেল। আহান আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ানোর জন্য আয়নার মধ্যে দেখে ন্যাকা মেয়েটাকে মাথা ঝাড়া দিয়ে আবারও তাকালো। এখন দেখলো বেডের মধ্যে বসে আছে, তার দিকে তাকিয়ে দাঁত চেপে হিসিসে উঠলো, বিটলা মেয়েটাকে মাথায় তুলে আছাড় মারবো। যত সব বলেও আমিরা তার মস্তিষ্ক থেকে বের হলো না। ভাইরাসের মতো মস্তিষ্ক মন সব জায়গা সে বসে রইল যেন এইটুকু মেয়ে। সন্ধ্যার শেষ মুহূর্ত, বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, এখন শুধু বাতাস বইছে। বাসর ঘর সাজানো শুরু করেছে নিজ থেকে রোহিণী বেগম, তার হাতের কাজ এগিয়ে দিচ্ছে অনিকা। আমিরা শাশুড়ি শাড়ির আঁচল ধরে ঘোরাচ্ছে। আহান অনেকবার ঘাড় বাঁকিয়ে তাকালো মেয়েটার দিকে, তার মাকে কি যে পট্টি মারছে। চোখে চোখ পড়তে আহান চোখের ইশারায় তার মায়ের থেকে দূরে যেতে বোঝালো। আমিরা যেন পাত্তাই দিল না। কারো শাশুড়ি গা ঘেঁষে গেল। রোহিণী বেগম গা ঘেঁষে খুব একটা পছন্দ করে না। আহান ঘেঁষতে ঠাস ঠাস করে কিল বসান, মনে মনে সে খুশি হলো, এবার ধমক খাবে সে। কিন্তু তাকে অষ্টম আশ্চর্য করে দিয়ে তার মা বিটলা মেয়েটার গাল টেপে দিয়ে চুমু খেলেন। আহানের চোখ দুটো বোঝা গেল অক্ষিপর থেকে বেরিয়ে যাবে। গোল গোল চোখে তাকালো মায়ের কাণ্ড দেখে, কই তাকে তেমন আদর করে চুমু খায়নি কখনো। এই মেয়েটাকে খাচ্ছে কেন? হিংসাতে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে গেল ছেলেটা। আমিরা তার তীক্ষ্ণ হাসিতে জ্বলে ওঠে, চেহারার দিকে তাকিয়ে শাশুড়ির গালে টপ টপ দুটো চুমু খেলো। রোহিণী বেগমের রূপের প্রশংসায় পঞ্চমুখ হলো। ভদ্রমহিলা খুশিতে গদগদ হলেন, ছেলের বউকে কাছে টেনে নিয়ে আবারও আদর করে দিলেন। আর তারা দূরে দাঁড়ানো আহানকে দেখে হিংসুটে মনোভাব। অনিকা কাজ এগিয়ে দিয়ে বসলো কাউচে, হাঁপিয়ে উঠেছে, চোখে দৃষ্টি শূন্য। রোহিণী বেগম আজ ইরহাম সৌরভীর কাছে এগিয়ে গিয়ে বসলেন, নিজেও আরেকটা কাউচ এনে। অনিকা চেহারাটা বিমর্ষ ঠেকলো তার নিকট, লাজুক মুখটার দিকে তাকিয়ে থাকলেন সময় নিয়ে। হাত বাড়িয়ে অনিকার হাতে নিজের হাতের মুঠো চেপে ধরে অনিকা তাকালো তার দিকে একটু অবাকতা নিয়ে। তার ধার ধরল না ভদ্রমহিলা, মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, মন খারাপ? অনিকা দুপাশে মাথা দোলালো। রুনি বেগম বুঝলেন মিথ্যা বলছে মেয়েটা, তাই আরো শক্ত করে নিজের হাতে মুঠোয় চেপে ধরে অন্য হাতটা ভরসা যেন দিলেন তাকে। শ্বাস ফেললেন, সময় নিয়ে শুনতে চাইলেন, নিয়তিকে বিশ্বাস করো তো অনিকা? অনিকা বিশ্বাস করে, তাই মাথা দোলালো। ওপাশ থেকে ভেসে এলো, তোমার নিয়তিতে যে হাজার চেষ্টা করলেও তোমার হবে না, যে নেই সে হাজার চেষ্টা করলেও তোমার হবে না। যেভাবেই হোক বিয়ের এক সেকেন্ড আগেও কোনো না কোনোভাবে সে তোমার হাত ছাড়বেই, তাই মন খারাপ করতে নেই এসব বিষয় নিয়ে। অনিকা মিহিসরে বলল, আমার মন খারাপ নয়, আমি খুশি বিয়েতে। রোহিণী বেগম মেয়েটার মাথার ওপর হাত রাখে হাসার চেষ্টা করলেন, হাসলেন খিলখিল করে। তিনি মিথ্যা হাসি ধরে ফেললেন অনিকার। এভাবে হাসছেন
তুমি কি জানো অনিকা, তুমি হলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভালো মানুষ, সবচেয়ে রঙিন মনের মানুষ। যার মন ভালো, তার থেকে ভালো মানুষ এই পৃথিবীতে কেউ নেই। অন্যের সুখে যায় জন্য তুমি সরে গিয়েছো, অন্যের ভালো চেয়েছো। তুমি যে এই সিদ্ধান্ত নিয়েছো আরশের বিয়ে করবে না, এই সিদ্ধান্ত পুরো পরিবারের মুখে হাসি ফুটিয়েছো তুমি। তুমি কি জানো, বড় ভাই ভাব ধরেছিলেন তার কিছু যায় আসে না, কে মরলো কে বাঁচলো কে বিয়ে করলো, কিন্তু উনি খুশি। মুখের ভাবগতি ভালো করে লক্ষ্য করলে বোঝা যেত ওনার ঠোঁটের হাসি লেগে আছে। ভাবতে পারো তুমি একজন সাধারণ মেয়ে যে পুরো একটা পরিবারের মুখের হাসি ফুটিয়েছ। আমি তো কখনো এই কাজটা করতে পারিনি। ইউ আর আ ট্রু মাইন্ড ব্লোয়িং অ্যান্ড ওয়ান্ডারফুল গার্ল। এতক্ষণ চুপচাপ কথা শুনছিল অনিকা, এবার জিজ্ঞাসা করলো, আমাদের মধ্যে পার্থক্য কি আন্টি? আরশ আমাকে পছন্দ না করে নুসরাতকে কেন করলো? রোহিণী বেগম হাসলেন, বললেন, তোমাদের মধ্যে পার্থক্য কি আমি জানি না, তবে আমি তোমাকে খুব ভালো করেই জানি। আমি শুধু খুব ভালো করে জানি আমার ভাসুরের ছোট মেয়েকে। তোমাকে খুব ভালো করে জানি না, তবে আমি খুব ভালো করে জানি আমার ভাসুরের ছোট মেয়েকে, যে মুখে মিষ্টি কথা রেখে ভেতরে তোমার জন্য তিক্ততা গড়াতে পারবে না, যার মুখ দিয়ে এক বের হবে আর মন থেকে আরেক চেপে রাখবে। সে মুখে যা বলবে তাই মনেও করবে। যাকে সে পছন্দ করে না সরাসরি মুখের ওপর বলে দেবে, আমি তোমাকে পছন্দ করি না, গদগদ করবে না। সে তার মতো, তুমি তাকে লাইক করো, ওকে তুমি যদি তাকে পছন্দ না করো অল রাইট, সে কেয়ার করবে না তুমি আমাকে নিয়ে কি ভাবছো, কি মনোভাব রাখো, আমার কিছু যায় আসে না। তোমার প্রশ্ন ছিল আরশ কেন তোমাকে পছন্দ করে না, আমি এর কারণ জানি না। আর এর কারণ হলো, তিনি থামলেন, সময় নিয়ে বললেন, সে নুসরাত নাসির আর তাকে পছন্দ করত। এই কারণটাই হলো সবথেকে বড় কারণ। তুমি মানো বা না মানো, নুসরাতের মধ্যে একটা আকর্ষণ কাজ করে। উল্টোপাল্টা কথা বললেও, কেউ না শোনার ভান ধরলেও তা শুনতে বাধ্য হয়। তার একটা অভ্যাস কি বলতো, উল্টোপাল্টা কথা বলবে হাসতে হাসতে, আর সেই হাসির মধ্যে লুকিয়ে থাকবে বড় বড় সত্যি বলে ফেলা সাহস অনায়াসে। তোমার ভালো লাগুক আর না লাগুক তাতে তার কিছু যায় আসে না। পেটে খুব কম কথা সে চেপে রাখে অন্যের ব্যাপারে, কিন্তু নিজের ব্যাপারে টু শব্দটিও করবে না। তার অপছন্দনীয় কোনো কাজ তুমি করলে চোখ উল্টে দেখবে অনেকক্ষণ, তারপর না দেখার মতো করেই চলে যাবে। ওর কথা বলতে গেলে সারা বছর চলে যাবে। এখন রাখি এসব একপাশে, তোমাকে কিছু বলি। অনিকা মাথা দোলালো, মনোযোগ দিয়ে শুনলো সে রোহিণী বেগমের কথা। তিনি আবারও বলল, তুমি তো আল্লাহর উপর বিশ্বাস রাখো। আরশকে সাধারণ একটা বেটা মানুষ, পৃথিবীর সব থেকে ভদ্র ছেলে, বুদ্ধিমান ছেলে, অনিকার নামক সুন্দর হৃদয়ের মেয়েটার জন্য আসবে, তোমাকে ভালোবাসবে। তুমি যে এত মানুষের মুখে হাসি ফুটিয়ে দিলে তার প্রতিদান তুমি নিশ্চয়ই পাবে। আল্লাহ যেহেতু এই বিয়ের উসিলায় তোমাকে বানিয়েছে, এর প্রতিদান তুমি নিশ্চয়ই পাবে। মন খারাপ করো না মেয়ে, এবার একটু দিল খুলে হাসো। কত ঘন্টা হয়ে গেল তোমার হাসি মুখটা দেখি না। মাহাদিকে দেখেছো, তোমার চিন্তায় চেহারাটা কেমন করে রেখেছে। এত কষ্ট পেতে হয় বুঝি? ও তো কষ্ট পায়, বুঝতে পারছো? রোহিণী বেগম আর কিছু বলতে যাবে, কিন্তু তার ডাক পড়ে যাওয়ায় কিছু দিকে ছুটে গেল সে। নাজনীন বেগম ডেকেছেন কি একটা দেখাবেন বলে। তিনি যাওয়ার পর দেখা গেল অনিকা আলগোছে উঠে দাঁড়ালো। বের হচ্ছে রুম থেকে ইরহাম। সৌরবিয়াহান ফিসফিস করে কিছু একটা নিয়ে কথা বলছে, কোনো কাণ্ড ঘটাবে মনে হয়। সে আর ধ্যান দিল না, নেমে গেল সিঁড়ি বেয়ে। নাসির সাহেব দেখলো বড় মেয়ের সাথে কথা বলছে, দুহাতে হাসি গড়াগড়ি খাচ্ছে টেবিলের ওপর। সদর দরজা দিয়ে যেতে গেলে পা থমকালো, কানে যেন যেখানে ওইখানে। সময় নিয়ে আস্তে ধীরে সোফার পানে তাকালো। সোফার দিকে তাকাতে অক্ষিপটর হলো স্বামী স্ত্রী দুজনকেই। নুসরাতের মাথা রাখা পুরুষালী বুকের মধ্যে এক হাতে আরশ ধরে রেখেছে শীর্ণভাবে মাথাটা, লম্বা লম্বা হাতে ধরে রেখেছে, তাও অন্য হাত দিয়ে তার বাহু আঁকড়ে ধরে রেখেছে নিজের সাথে। মেয়েলি শীর্ণ হাতের নখগুলো দেবে আছে পুরুষালী হাতের চামড়ায়। আরশের মাথাটা সোফায় রাখা। অনেক একবার ঘাড় দিয়ে ঘড়ির দিকে তাকালো, দুটো দিকে দেখিয়ে দম্পতি এসে বসেছে, আর এখনো বসে আছে। কি নিশ্চিত ঘুমাচ্ছে তারা, যেখানে মেয়েটার কাছে এই বিষয়টা দারুণ মনে হলো। দুজনের ঠোঁট, নাক, মুখ, স্বামী স্ত্রীর দুজনের মুখটার কিছু রকম মিল পেল যেন অনিকা। দুজনের ঠোঁট, নাক, মুখ একদম কপি পোস্ট লাগে, দুজনের একই রকম। গালে দুজনের তিল। হেসে ফেলল।
এতটা মিল কি কাজিন বলেই হয়তো তার ঠোঁট ছেয়ে গেল মিষ্টি হাসিতে। নজর লেগে যাবে ভেবে চোখ সরিয়ে নিল। চোখ নামিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে গাল বেয়ে গড়িয়ে পড়লো দু ফোঁটা অশ্রু জল। সারাদিন আটকে রাখা কান্না এখন বের হচ্ছে। ঠোঁটে মৃদু হাসি, চোখে পানি নিয়ে সে গেল রাস্তার দিকে। ওইরা বাড়ি হতে আসা আলোর কংক্রিটের রাস্তায় মৃদুমন্দ দেখাচ্ছে। ল্যাম্পপোস্ট গুলো বন্ধ। অনিকা হাঁটতে হাঁটতে মনে হলো কেউ একজন তার সামনে এসে দাঁড়িয়েছে। চোখ তুলে তাকাতে চেহারাটা পরিচিত ঠেকলো। সরু নাকের চোখে তাকিয়ে কিছুক্ষণ গাল বেয়ে অঝরে ঝরা কান্না, তার সংকোচ বা লজ্জা সরল না সে। ঝাপসা ঝাপসা সেই কিছু স্মৃতি মনে টানলো টনক। মনে পড়লো 5 বছর পূর্বে এক রাতে একই চেহারার এই লোকের সাথে তার দেখা হয়েছিল, যে তাকে নিয়ে মজা উড়িয়েছিল। এবারও উড়াবে ভেবে চোখ নামিয়ে নিল, কিন্তু বিপরীত পাশের কেউ ভেসেল গম্ভীর যে মোড়া শান্ত স্বর। কাছো কেন? সে উত্তর দিতে পারলো না। চোখ নোয়ালেও থাকলো। সেই প্রশ্নের উত্তর দিল না। আকস্মিক কি ভেবে চোখ তুলে তাকালো। সরাসরি প্রশ্ন ছুড়ল, আমাকে বিয়ে করবে? আরমান অবাক হওয়ার সময়টুকু পেল না। মেয়েটা কি আবারও জিজ্ঞাসা করলো, আমাকে বিয়ে করবে? উত্তর দাও। পুরুষালী ভারী কণ্ঠস্বর ভেসে এলো। প্রতিধ্বনি হলো একইভাবে জিজ্ঞাসা করে। অনিকা সোজা একটি প্রশ্ন করলো, হ্যাঁ আর না। আরমান থমথম খেলো। বলল, সময় তো দরকার আমার ভাবার জন্য। মেয়েলি কণ্ঠস্বর ভীষণ চেদি। আবারও একই সুরে শুধালো, হ্যাঁ আর না। প্রশ্নের উত্তর না দিয়ে দুপা আগালো। অনিকা দুপা পিছিয়ে গেল। বলল, তোমার অবস্থা ভালো মনে হচ্ছে না, চলো বাড়ি দিয়ে আসি। হ্যাঁ আর না। আরে বাবা, আমার কথা শুনবে তো? হ্যাঁ আর না। এত জোর ধরতে নেই, আগে একটু ভাবো। হ্যাঁ আর না। আরমান হতবাক। অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, আরে তোমার মাথায় কি সমস্যা? হ্যাঁ আর না। আমাদের দুজনের জীবন নষ্ট হবে এভাবে। আবেগের বশে সিদ্ধান্ত নিও না। ধৈর্যের বাঁধ ভেঙে চেঁচিয়ে উঠল মেয়েটা, তুমি হ্যাঁ নাতে উত্তর দাও। এভাবে হবে না। কোনো ভাবাভাবির প্রয়োজন নেই। এই দেখো, আমি দেখতে সুন্দর, আমার চোখ সুন্দর, আচরণ ব্যবহার চলনসই, হাই প্রোফাইলে বাস করি, রেড পার্সেন্ট আছে, টাকা পয়সা সব আছে, সব কিছু আছে। আর কি চাও তুমি? আমি কিছু চাই না। একটা তো ভাবার ব্যাপার আছে, বড়দের সম্মতির প্রয়োজন আছে। তাদের সাথে আলোচনা না করে তুমি একা কিভাবে সিদ্ধান্ত নিতে পারি? তুমি বুঝতে পারছো আমার কথা, মিস? অনিকা কপাল কুঁচকালো। এত কথা শুনতে চাচ্ছে না সে এই মুহূর্তে। এক মুহূর্তে বিয়ে করতে চায়। তার মাথা থেকে আরশ নামক যন্ত্রণা নামাতে চায় সে। তাই কঠিন স্বরে জিজ্ঞাসা করলো, শেষবারের মতো আমি জিজ্ঞাসা করছি, হ্যাঁ নাতে উত্তর দেবে। এই শেষবার, এবার শুধু অ্যাকশন নিব। বিয়ে করবে আমাকে? হ্যাঁ নাতে উত্তর দাও। কোনো পেঁচাল শুনতে চাই না আমি। আরমান মাথাটা সামান্য মেয়েটার দিকে তাকিয়ে নির্বাক চোখে মুখে এক দেখায় সে বিয়ের কথা জিজ্ঞাসা করে। কেন এমন জেদ ধরেছে আল্লাহ জানে। মানানসই শান্তুলন এই মেয়ে ঠিক নেই, নিশ্চিত আরমান জানে। যদি ডিপ্রেশন বা মানসিক রোগী হয় আর উল্টাপাল্টা কাজ করে বসে, সে দায়ভার কে নিবে এর? তাই হতবিম্ব মুখ নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে সে। সময় নিয়ে উত্তর জানায় অনেক অতি কাঙ্ক্ষিত হ্যাঁ না প্রশ্নের। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তড়া করে জিজ্ঞাসা করলো অনিকা। আরমান ঢোক গিলল। বলল, তোমার পরিবার ও আমার পরিবারের সম্মতিতে বিয়ে হবে। কারো যদি এই বিয়েতে আমত থাকে, তাহলে আমরা আলগোছে সরে যাবো এই সিদ্ধান্ত থেকে। রাজি? বুড়ো উঁচিয়ে তাকিয়ে প্রশ্ন শেষে আরমান। অনিকা এক কথায় রাজি হলো। রাজি। যদি কণ্ঠে বিড়বিড় করতে শোনা গেল, বিয়ে তো করে আমি এদেশ ছাড়বো, তার আগে না।